আপনাকে বলে দেই, 2018 সনে যদি সুষ্ঠু নির্বাচন হতো আমি মনে করি বিএনপি জিততো। 2014 সনে জিতে তো আওয়ামী লীগ তো চিরতরে ক্ষমতাহীন থাকতো না। 2014 সনে বিএনপি আসলে 2018-তে আবার আওয়ামী লীগ আসতো, একবার চেঞ্জ হতো। আমি এই তত্ত্বাবধায়ক সরকার ধারাবাহিকতা এটাই দেখেছি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, খালেদ আমি একটু প্লিজ বলি ভাই, আমি কেন এটা চাই? কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই হচ্ছে অত্যাচারী এবং দুই দলই আপনার দলীয়করণ করে, দুর্নীতি করে। যখন 5 বছর ক্ষমতা চেঞ্জ হয় তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে, ওরে বাবারে 5 বছর পর অন্য দল ক্ষমতা আসবে, আমার বিচার হতে পারে। এই জন্য একটা ভয় থাকে, ভয় থাকে যেহেতু, তাই জন্য তারা সীমিত শাসন করে, একটু রেখে করে। শুধুমাত্র এই কারণে আমি এটা চাই, না হলে তারা অসীম একটা নৈরাজ্যবাদী এবং অসীম কর্তৃত্ব দেখা, অসীম অন্যায় করে। আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতা থাকতো অবশ্যই বিএনপি অসীম অন্যায় করতো। ধন্যবাদ আসিফ নজরুল। ক্ষমতাসীনদের অন্যায় আর যারা ক্ষমতার বাইরে থাকে তাদের অন্যায় বা অনৈতিক কাজ কি ভিন্নভাবে দেখার দাবি রাখে? মানে মিথ্যা বা গুজবাশ্রয়, উস্কানিমূলক প্রচার প্রকাশ সরকারের বিপক্ষে গেলে কি তার সমর্থনযোগ্য? মানে যা জাস্ট কেবল তা একটা এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করতেছে, সেটা মিথ্যা, গুজব, উস্কানিমূলক প্রচার, সেটা কি সমর্থনযোগ্য? এ কথা সত্য যে সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয় তার তো সবই আসলে সত্য না। আমরা দেখেছি যে নির্লজ্জ, মিথ্যা, খুবই অপমানজনক কথাবার্তা বারবার বলা হচ্ছে। সেই সব অসত্যের প্রতিবাদ আমরা কেন করতে দেখি না বা আমরা কেন করতে পারি না? ধরা যাক এই প্রশ্নটি যদি আমি এভাবে করতে চাই যে আপনি কেন প্রতিবাদ করেন না? আচ্ছা, আপনি নির্লজ্জ অসত্য প্রচার হচ্ছে কোথায় হচ্ছে? আপনি নিশ্চয়ই বলবেন বাইরে কোনো জায়গা থেকে হচ্ছে। হ্যাঁ, এখন বাইরের কোনো জায়গা থেকে যে হচ্ছে, আমি যদি এই অসত্যের প্রতিবাদ করতে চাই তাহলে সরকার যে অসত্য করছে, সরকার যে মিথ্যা কথা বলছে বা ভুল প্রচার করছে, সেটার প্রতিবাদ করার সমান অধিকার কি আমার আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওইটার প্রতিবাদ করতে গিয়ে যে আমাকে কোর্ট করতে হবে, এই কোর্ট করতে গেলে আমাকে যেমন মামলা দিয়ে জেলে দিবেন আছে কোনো কথা আছে? যেমন ধরেন বিদেশে যে সমস্ত টকশো গুলা হয়, এক্স আর্মি অফিসাররা যে সমস্ত কথাবার্তা বলেন, তা আমাকে তো প্রথমে বলতে হবে ওই আর্মি অফিসার বলেছে গভর্নমেন্টের এই লোকটা এই করেছে, আমি এটার প্রতিবাদ জানাই। এই করেছে এটা বললেই তো বলবে ও আচ্ছা সে আসলে প্রকারান্তরে এটা প্রচার করতে গেল। আমি সত্যি চিন্তা করেছি যে এই সমস্ত কয়েকটা জিনিস বলার স্কোপ আছে নাকি? কোনো স্কোপ নাই। সেকেন্ড কথা, আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, বিরোধীরা যখন অপপ্রচার করে আর সরকার যখন অপপ্রচার করে, দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। বিরোধীরা অপপ্রচার করতে পারে, সরকারও অপপ্রচার করতে পারে। সরকার একই সাথে মামলা, হামলা, হয়রানি করতে পারে। আজকে কনক সরোয়ারের বোনকে, আপনি বোনটার চেহারাটা দেখেন, একটা আটপৌরে সাধারণ মহিলা, যে আগে একটা জিডি করেছিল, যে তার নামে একটা ফেক আইডি করে অত্যন্ত ভয়ঙ্কর নিউজ দেওয়া হচ্ছে। এই জিডি তো প্রমাণ যে সে এটা তার না। যদি তার নিজের আইডি হয়, কনক সরোয়ারের বোনের পক্ষে এটা সাহস করে করা সম্ভব যে একটা জিডি করে আসবে পুলিশের কাছে? এটা সম্ভব? এই স্কেলে হয়রানি, মামলা, হামলা এগুলি তো সরকার করতে পারে, এটা তো অন্য দল করতে পারে না। তো সরকারের পক্ষে 100টা অন্যায় করা সম্ভব, বিরোধী পক্ষের পক্ষে একটাই অন্যায় করা সম্ভব, অপপ্রচার। তো দুইটা তো অবশ্যই ডিফারেন্ট। আরেকটা কথা, আপনি বারবার গোলাম রহমান স্যারকে বলছেন, আমাকে বললেন না, এটা আমার খুব প্রিয় প্রশ্ন। আপনি যে সাংবাদিক সম্মেলনের কথা বললেন, আপনি তো বিবিসি, CNN ওইসব জায়গাতে অনেক সাংবাদিক সম্মেলন দেখেন, তো ওখানে স্যারও ছিল। তা আমার খুব ইচ্ছা হচ্ছিল কি, আমি জানি এগুলি প্রশ্ন করা হবে না, আমি যদি ওখানে থাকতাম আমি প্রধানমন্ত্রী কি জিজ্ঞেস করতাম? সবচেয়ে প্রথম প্রশ্নটা আসবে আপনি কেন ফিনল্যান্ডে গেলেন? কারণ আমরা তো অফিসিয়ালি কিছু জানি না। এই প্রশ্নটা করলে এটার মধ্যে ভয়ঙ্কর কি আছেন বুঝলাম না। এই প্রশ্নটা কারো মাথায় আসলো না। প্রফেসর আসিফ নজরুল প্রধানমন্ত্রী পদে তার বক্তব্যের মধ্যে সেটি পরিষ্কার করেছেন যে তাকে আসলে ফিনল্যান্ডে সেটি তেল নিতে থামতে হয়েছিল, এখনো সেটি একসঙ্গে 14 ঘন্টা উড়াল দিতে পারে না। আর আমি যতদূর জানতে পেরেছি, এই প্রশ্ন আমার মনে এসেছিল, সেটা হচ্ছে যে তিনি লন্ডনে নামতে চান না, কারণ লন্ডনে আওয়ামী লীগ বিএনপির যে বা পলিটিক্যাল শোডাউনটা সেটা অনেকটা মাত্রা ছাড়িয়ে যায়। একই অবস্থা জার্মানি বা ইটালিতেও হতে পারে, সেজন্য ফিনল্যান্ড একটি নিরপেক্ষ এবং দূরবর্তী দেশ বলে সেইটাই তার জন্য এখন এটি সহজ, যা মানে স্টপ ওভার নেওয়ার জায়গা যদি প্লেন নিয়ে যান। এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন যে ফিনল্যান্ডে তিনি তেল নিতে থেমেছেন। মানে আমি তাই শুনেছি, আমি 2 ঘন্টা 18 মিনিট শুনেছি। আচ্ছা, আমি তো শুনি না, যাই হোক, যদি বলে থাকেন ওনাকে ধন্যবাদ, এটা তো জবাব দেওয়ার জায়গা। তারপর ধরেন আমাদের টিকা নিয়ে আমাদের মন্ত্রীরা, আমাদের সরকারের পক্ষ থেকে অনেক প্রচারণা করা হয়। তা আমরা যখন পত্রিকায় লিস্ট দেখি যে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে কম টিকা দিয়েছে বাংলাদেশ, আমি জানি না খালেদ, আমি তো প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন দেখি না, দেখার মানে ধৈর্য থাকে না কিছু দেখার পরে, কিছুক্ষণ দেখার পরে দেখি না এখন। তো এই প্রশ্নটা কি করা হয়েছে বলেন? আজকে করোনা পিরিয়ডে কত প্রাসঙ্গিক একটা প্রশ্ন। তা আমার কাছে মনে হয়েছে 1 নম্বর হচ্ছে এটা তো সাংবাদিক সম্মেলন থাকে না, মূলত থাকে সম্পাদক সম্মেলন, এবং এখানে হচ্ছে অনুগত সম্পাদক সম্মেলন।
এবং এখানে প্রধানমন্ত্রী প্রতি যারা প্রশস্তি বাণী ব্যয় করেন বা যেভাবে প্রশ্ন করেন এবং যাদেরকে বাদ দেওয়া হয়, আপনি কারেক্টলি বলেছেন যে এটা একটা মানে অনুগত ভাবে প্রশ্ন করা হবে, ভালোভাবে প্রশ্ন করা হবে, এম্বারেসিং কিছু করা হবে না, ওই সমস্ত শর্ত মাথার মধ্যে থাকে সাংবাদিকদের। সাংবাদিক সম্মেলন না প্রফেসর আসিফ নজরুল, মানে হোয়াইট হাউসও কিন্তু আসিফ ভাই আপনি আমার থেকে আরো ভালো জানবেন, হোয়াইট হাউসও কিন্তু তার 560 জন হোয়াইট হাউস করেসপন্ডেন্টের মধ্যে সেটা প্রেসিডেন্টের প্রেস অফিসের প্রেরোগেটিভ, তিনি কোন 100 জনের সামনে সেই বারান্দায় দাঁড়াবেন সেটা কিন্তু প্রেসিডেন্ট চুজ করেন। হতে পারে খালি আমি যখন ইলেকশনে অবশ্যই, কিন্তু ইলেকশনের আগ পর্যন্ত যে প্রেস কনফারেন্স দেখেছি প্রত্যেকটাতে দেখেছি আমি অত্যন্ত বিব্রতকর প্রশ্ন করা হয়। তার মানে চোদেন লোকরা পর্যন্ত বিব্রতকর প্রশ্ন করে, আর তারা আমাদের গুলা কত বড় চোদেন চিন্তা করে। আচ্ছা আরেকটা কথা আমি একটু বলি, গোলাম রহমান স্যারের সাথে আমি একটু সবিনয়ে দ্বিমত পোষণ করি। স্যার আমার খুব প্রিয় মানুষ। দেখেন আমরা 2018 সালের নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা বলি বিরোধী দল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল, এটা ঠিক না। আমাদের তো ফ্যাকচুয়াল জিনিসগুলো আছে। বিরোধী দলের একটা অংশকে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করেছে, একটা অংশকে আদালত কাউকে আদালত অযোগ্য ঘোষণা করেছে। শেষ পর্যন্ত তারা ফাইটে ছিল। সকাল 11টা পর্যন্ত প্রেস কনফারেন্স করেছে যখন, তখনও মির্জা ফখরুল না বুঝে হলেও বলেছে যে ভোট হচ্ছে, তার কেন্দ্র দেখেছে বলেছিল। আমরা ওইখানে যা দেখেছি এটা তো আমরা মানে টিআইবি রিপোর্ট দেখেন, আপনি বিবিসি রিপোর্ট দেখেন, এবং আমরা পত্র পত্রিকায় যা দেখেছি, এবং আমি অনেকগুলো লেখাও লিখেছিলাম, প্রার্থীকে গুলি করে দিচ্ছে, ভোটারদেরকে মেরে বের করে দিচ্ছে, একটা নির্বাচনী এজেন্ট থাকতে পারছে না। ঢাকা শহরে আমি কোনো অন্য দলে কোনো পোস্টার প্রচারণা দেখিনি। একটা অভিভাবক সমিতি নির্বাচন হলে পোস্টার প্রচারণা থাকে। তা আমি তো বাংলাদেশের ছেলে, আমি তো 1982 সাল থেকে পলিটিক্স কভার করি, এটা তো অস্বাভাবিক ঘটনা। প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে আমি এক্ষুনি ফিরবো এই বিষয়ে। প্রফেসর গোলাম রহমান এই বিষয়ে কি জবাব দেন আমরা একটু প্রফেসর গোলাম রহমানের কথা শুনি। প্রফেসর গোলাম রহমান, প্রফেসর আসিফ নজরুল অনেক ইলেকশন নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন, আপনি যদি চট করে বলেন আমরা আবার একটু প্রফেসর আসিফ নজরুলের কাছে ফিরতে চাই এই প্রসঙ্গে। আমি তো এক ফাঁকে বলছিলাম বোধহয় যে নির্বাচনটি হয়ে গেছে, সেটিতে 11টার সময় মির্জা ফখরুল যখন বললেন যে ভালো নির্বাচন হচ্ছে, তারপরে তারা আবার দুপুরবেলা গিয়ে সেখানে রণভঙ্গে দিলেন কেন? এখন তারা তখন বুঝতে পারছিলেন যে তাদের জন্য খুব ভালো ভোট হচ্ছে না। বিষয়টা তো এইরকম। এখন আমি তো শেষ পর্যন্ত থাকবো। আমি দৌড়ের প্রতিযোগিতা নেমেছি, 100 মিটার দৌড়ে আমি 50 মিটার যাওয়ার পরে আমি থেমে যাবো, এটা কি হয়? স্যার প্রফেসর নজরুলের কাছে আমি ফিরবো, কিন্তু স্যার আমি দৌড় প্রতিযোগিতায় নেমেছি, আমাকে যদি লাঠি দিয়ে তখন পেটানো হয় সে অ্যাথলেটিক ট্র্যাকের মধ্যেও, তারপরেও কি আমি দৌড়ের মধ্যে থাকবো না প্রাণ ভয়ে স্যার চলে যাবো এদিক সেদিক? বিএনপির ক্ষেত্রে সেরকমটা হয়েছে কিনা? না, সেটা তো সাবজেক্টিভ প্রশ্ন, যে আপনি কতটা আপনি কতটা সহ্য করতে পারেন, কতটা সহ্য করবেন কিংবা করা উচিত। গণতন্ত্রে তো আমরা জানি যে সবারই সমান অধিকার থাকা উচিত, সেই সমান অধিকার না থাকলে তো হবে না, তাই না? সুতরাং সমান অধিকারের ব্যাপারটা এরকম যে এই সমান বলতে আমরা যদি আজকে আমাদের গণমাধ্যম যেভাবে ব্যবহৃত হচ্ছে সেগুলির কথা যদি আমরা বলি, যার যা খুশি বলছে, ইভেন আসিফ নজরুল যখন টক শোতে আসেন কোনো টেলিভিশন চ্যানেলে, আমরা দেখি তিনি কিন্তু যা খুশি বলে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আবার এটাও আমরা দেখছি যে এই বলাবলির মধ্যে আমাদের কোনো মানে কেউ রেখে ঠেকে বলছে কিংবা কাউকে থামিয়ে দেওয়া হচ্ছে যে এই কথা বললেন না, এটাও কিন্তু আমরা দেখি না। গণতান্ত্রিক চর্চায় যে স্পিরিটটা, সেটা কিন্তু থাকার একটা ব্যাপার আছে। কিন্তু প্রফেসর গোলাম রহমান থাকতে হবে। আপনি আপনার বক্তব্যটা একটু মানে আরেকভাবে বলবেন কিনা, মানে প্রফেসর আসিফ নজরুল কি যা খুশি তাই বলেন না, মানে তিনি কোনো কিছু যেটা তিনি মনে করেন সেটা বলেন? আমরা এটা তিনি আসলে আসবো। প্রফেসর আসিফ নজরুল, আমি আপনার কাছে একটু আসতে চাই যে স্যার যেই জায়গা থেকে বললেন সেই জায়গা, আপনার কাছে কি কোনো সময় কোনো বক্তব্য দিতে সময় আপনার নিজেকে থেমে যেতে হয় বা আপনি আসলে বলতে পারেন না যা বলতে চাইছেন, এরকমটা হয়? আচ্ছা, আমি একটু বলি গোলাম রহমান স্যারকে যে জি গত নির্বাচনে কিন্তু বিএনপি শেষ পর্যন্ত ছিল, তারা কিন্তু নির্বাচন বর্জন করে নাই, এটা ফ্যাক্টুয়ালি আমাদের জানা দরকার। আর জোটের যারা শরিক ছিল, আওয়ামী লীগের যারা শরিক ছিল, জাতীয় পার্টি, শেখ শহীদুল ইসলামের জাতীয় পার্টি, তারপরে হচ্ছে গোলাম কাদেরের জাতীয় পার্টি, তারপর হচ্ছে রাশেদ খান মেননের দল, ইনুর দল, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আইদার 2018 সাল নির্বাচনে অথবা পরবর্তীকালের উপনির্বাচনে এই প্রহসনমূলক নির্বাচনে অভিযোগ করা হয়েছে। তো আমার কাছে একটা জিনিস মনে হয় কি, আর স্যার যে আমাকে বললো যে আমি যা খুশি বলতে পারি, এটা স্যার কিভাবে বুঝলো আমি যা খুশি বলতে পারি? এটা স্যারের কাছে মনে হয়েছে আমার কথাগুলো শুনে। আমি একটু কথা বলি স্যার,
আমি অত্যন্ত সাবধান থাকি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে না। এখন ধরেন আমার লজিক্যালি কিছু জিনিস জানার ইচ্ছা হলেও আমি করি না, এরকম আরো বহু বিষয় আছে স্যার। এবং আমরা যেটুকু আপনার প্রতিবাদের স্পেস পাই সেটা প্রয়োগ করতে গিয়ে আমি স্যারকে একটু বিনয়ের সাথে বলি, স্যার আমি এই গভর্নমেন্টের আমলে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একবার মামলা খেয়েছি, একবার জিডি খেয়েছি। আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, আমার রুমের মধ্যে তালা দেওয়া হয়েছে, আমার রুমের মধ্যে আগুন দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আমার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে, আমার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করা হয়েছে। স্যার আপনারা তো এগুলি, আমি তো সাফারার, আমি তো জানি। এবং এই সমস্ত কিছু মিলে আমি যে কতটুকু মুক্ত মানুষের তো আমি জানি। আমি একটা এক্সাম্পল সবসময় দিই, আমি খালেদকে সবসময় বলি জিনিসটা, যে আমি যখন 2001 সন থেকে প্রথম আলোতে লেখা শুরু করেছি 2013 সন পর্যন্ত আমি বারবার এই কথাটা বলি, আমার একটা লেখাও প্রথম আলো ছাপাতে অসমর্থ জানাই নাই। 2014 সনের পর থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত 6টা লেখা প্রথম আলো ছাপাতে অস্বীকৃতি জানিয়েছে। তা আমার জীবনে কি ঘটছে আমি কি বলতে পারছি আমি জানি না। না আসিফ ভাই, প্রথম আলোর সব কোন লেখা ছাপানো না ছাপানো কিন্তু এটা আসলে সবসময় সরকারের হুমকি ধমকি এগুলির উপর নির্ভর করে না। প্রথম আলো সহ অন্যান্য, স্যার এখন একটা পত্রিকা চালান, তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এবং সেই ব্যবসা প্রতিষ্ঠান বলে মলাট খুললে মূল পত্রিকা পাওয়া যায় শেখ হাসিনার জন্মদিনের দিন। স্যার এটা স্যার আমি অন্তত 50টা ডিফারেন্ট পলিটিক্যাল রিপোর্ট ছিল, যে 50টা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড, পলিটিক্যাল রিপোর্ট ছিল, স্যার 50টা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড আমি দেখাতে পারি স্যার, মানে ওইটা আপনি যদি বলেন।